কতগুলি তথ্য মনে রাখবো? খুবই সামান্য পরিমাণে তথ্য মনে রাখবো, যেগুলো পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো প্রথম বায়ুমণ্ডলের স্তর বিন্যাসে প্রথম যে স্তরটি আছে তার নাম কি গো? প্রথম যে স্তরটি আছে তার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার এই স্তরটি হচ্ছে বায়ুমণ্ডলের প্রথম আছে, অর্থাৎ আমাদের ভূমি থেকে শুরু করি। আমরা কোন স্তরে থাকি? আমরা সবাই ট্রপোস্ফিয়ারে থাকি। হয়েছে? তো প্রথম জানতে হবে এই ট্রপোস্ফিয়ারকে কিন্তু ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। কেন বলা হয়? কারণ এই স্তরে সমস্ত ঝড়, বৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক ঘটনা ঘটে, তাই এই স্তরকে আমরা কি বলি? ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। এই স্তরে প্রত্যেক কিলোমিটার যদি আমরা ভূমি থেকে উপরের দিকে উঠতে থাকি, তাহলে প্রতি কিমিতে হচ্ছে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে, যাকে হচ্ছে আমরা ল্যাপস রেট বলি। কি বলি? ল্যাপস রেট। তাহলে এই স্তরেই হচ্ছে আমাদের কি দেখা যায়? ল্যাপস রেট দেখা যায়। ল্যাপস রেট, ল্যাপস রেট মানে কি না, ভূপৃষ্ঠ থেকে প্রতি 1 কিমি অন্তর আমরা যখন উপর দিকে উঠতে থাকবো, বায়ুমণ্ডলের উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকবে। এই ঘটনাকে আমরা কি বলি? ল্যাপস রেট বলা হয়। আর একটা প্রশ্ন অনেক সময় জিজ্ঞাসা করে দেয় যে মাউন্ট এভারেস্ট কোন স্তরে দেখা যায়? মাউন্ট এভারেস্ট শৃঙ্গটি আমাদের মনে হয় যে মাউন্ট এভারেস্ট অনেক বড়, তাহলে এর পরবর্তী স্তরে থাকা যায়, কিন্তু মাউন্ট এভারেস্ট কত কিলোমিটার? 8,848, অর্থাৎ 8.5 কিলোমিটারের কাছাকাছি। তো আমাদের ট্রপোস্ফিয়ার হচ্ছে উচ্চতা কত? প্রায় নিয়ার ইকুয়াল টু 16 কিলোমিটার পর্যন্ত আছে। তাই মাউন্ট এভারেস্টও আমাদের হচ্ছে এই ট্রপোস্ফিয়ারেই দেখা যায়। বোঝা গেল? তাহলে মাউন্ট এভারেস্ট কোথায় দেখা যায়? আমাদের এই ট্রপোস্ফিয়ারেই হচ্ছে মাউন্ট এভারেস্ট দেখা যায়। তাহলে ট্রপোস্ফিয়ার সম্বন্ধে আমরা এই কিছু তথ্য জেনে রাখবো। ক্ষুব্ধমণ্ডল বলা হয়, ল্যাপস রেট দেখা যায়, আর হচ্ছে মাউন্ট এভারেস্ট দেখা যায় ট্রপোস্ফিয়ারে। এবারে চলে আসি 2 নম্বর স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডলের 2 নম্বর স্তর স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে এত ঝড় বৃষ্টি হয় না, এই জন্য এই স্তরকে হচ্ছে শান্ত মণ্ডল বলা হয়। এই স্তরকে কি বলা হয়? এই স্তরকে হচ্ছে শান্ত মণ্ডল বলা হয়, কারণ ঝড় বৃষ্টি স্ট্র্যাটোস্ফিয়ারে হয় না। এই স্তরে ঝড় বৃষ্টি হয় না বলে এর মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে। জেট বিমানগুলো চলাচল করে কোন স্তরের দিয়ে? এই স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে হচ্ছে জেট বিমান সব চলাচল করে। বোঝা গেল? এই স্তরে হচ্ছে কিন্তু আমাদের একটা ব্যতিক্রম দেখা যায়। কে বলতে পারবে? অর্থাৎ আমাদের মূল কি ভূপৃষ্ঠ থেকে হচ্ছে উপরের দিকে উঠলে উষ্ণতা কি হবে? কমবে, কিন্তু এই স্তরে হচ্ছে বাড়তে থাকে, অর্থাৎ বৈপরীত্য উষ্ণতা দেখা যায়। বৈপরীত্য উষ্ণতা হচ্ছে এই স্তরে দেখা যায়, অর্থাৎ উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমার বদলে উষ্ণতা বাড়তে থাকে। আর এই স্তরের মধ্যেই হচ্ছে আমাদের ওজোন স্তর দেখা যায়। ওজোন স্তর হচ্ছে আমাদের এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই হচ্ছে দেখা যায়। ওজোন গ্যাস সমৃদ্ধ ওজোন স্তর, যা আমাদের পৃথিবীকে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করছে। তাহলে এই তথ্যগুলো জানবো আমরা কোন সম্বন্ধে? স্ট্র্যাটোস্ফিয়ার সম্বন্ধে। এরপরে আমাদের আছে মেসোস্ফিয়ার। এরপরে আছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উষ্ণতা সব থেকে কম হয়, অর্থাৎ এই স্তর হচ্ছে সব থেকে শীতলতম স্তর। হয়েছে? শীতলতম স্তর, সব থেকে ঠান্ডা। এই স্তর হচ্ছে সব থেকে শীতলতম স্তর। সব থেকে ঠান্ডা যুক্ত স্তর হওয়ার ফলে মহাকাশ থেকে যে উল্কাপিণ্ডগুলো আসে সেগুলো হচ্ছে এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। তাহলে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় কোন স্তরে? মেসোস্ফিয়ারে। তাহলে উল্কা পিণ্ড পুড়ে ছাই হয়ে যায় হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় আমাদের কোথায়? আমাদের হচ্ছে মেসোস্ফিয়ার।
এই দুটো তথ্য জানলে আমরা চলবে যে সব থেকে শীতলতম স্তর আর উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। এবারে 4 নম্বর স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার বা একে হচ্ছে আমরা আয়োনোস্ফিয়ারও বলতে পারি, কারণ এই স্তরে হচ্ছে আয়নের অস্তিত্ব দেখতে পাওয়া যায়, আয়ন দেখতে পাওয়া যায়, তাই একে হচ্ছে আয়োনোস্ফিয়ার বলা হয়েছে। এই স্তর কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে এই স্তরে হচ্ছে কৃত্রিম উপগ্রহের কক্ষপথ থাকে। কৃত্রিম উপগ্রহের কক্ষপথ এই স্তরেই হচ্ছে অবস্থিত। কৃত্রিম উপগ্রহের কক্ষপথটা কিন্তু এই স্তরে অবস্থিত। বুঝা গেল? মহাকাশ স্টেশন না, কৃত্রিম উপগ্রহের কক্ষপথটা হচ্ছে এই স্তরে হচ্ছে অবস্থিত। এই স্তরে হচ্ছে অরোরা দেখা যায় বা মেরু জ্যোতি দেখা যায়। এই যে আয়ন থাকে না, এই আয়ন থাকার ফলে হচ্ছে এই স্তরে হচ্ছে মেরু জ্যোতি দেখা যায়। এই স্তরে হচ্ছে মেরু জ্যোতি দেখা যায়, কারণ হচ্ছে আয়নের অস্তিত্ব আছে। সূর্য থেকে তড়িৎচুম্বকীয় বিকিরণ আসে, তার সঙ্গে এই আয়নের রিয়াকশন হয়েছে, মেরু জ্যোতি অর্থাৎ অরোরা বোরিয়ালিস, অরোরা অস্ট্রালিস প্রভৃতি হচ্ছে দেখা যায় হয়েছে। আর কি, আর হচ্ছে এই স্তরে আয়ন থাকার ফলে আমাদের বেতার তরঙ্গ হচ্ছে এই স্তরে প্রতিফলিত হয়ে ফিরে আসে। তাহলে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় হচ্ছে এই স্তরে। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় হচ্ছে আমাদের এই আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারে হয়েছে। এই তিনটে তথ্য মনে রাখলে আমাদের যথেষ্ট থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার সম্বন্ধে। এরপরে আসবে পঞ্চম স্তর, এটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার, এক্সো মানে হচ্ছে বাইরে, এক্সোস্ফিয়ার বায়ুমণ্ডলের বাইরের দিকে স্তর। এক্সোস্ফিয়ার সম্বন্ধে হচ্ছে আমাদের কি কি জানতে হবে। এই স্তরে কিন্তু হচ্ছে কৃত্রিম উপগ্রহ আর মহাকাশ স্টেশন থাকে। এই স্তরে কে থাকে? কৃত্রিম উপগ্রহ থাকে, এটা হচ্ছে 1 নম্বরে, আর 2 নম্বরে হচ্ছে মহাকাশ স্টেশন বা স্পেস স্টেশন হচ্ছে এই স্তরে থাকে। কৃত্রিম উপগ্রহ স্পেস স্টেশন হচ্ছে এই স্তরে থাকে। আর আমাদের বায়ুমণ্ডলের শেষ স্তর ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার চুম্বকীয় বিকিরণ দেখা যায়, তাই একে ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়। তো এই স্তর সম্বন্ধে শুধুমাত্র আমাদের একটি তথ্য মনে রাখলে চলবে, এটা হচ্ছে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ার। কি দেখা যায়? ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায়। ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় হচ্ছে এই ম্যাগনেটোস্ফিয়ারে। বুঝা গেল? তো যদি বলা যায় সব থেকে যদি ইম্পর্টেন্ট যদি বলা হয় এখান থেকে, তো এই যে স্ট্র্যাটোস্ফিয়ারে জেট বিমান চলাচল করে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেসোস্ফিয়ার হচ্ছে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থার্মোস্ফিয়ারে এই যে মেরুজ্যোতি বা বেতার তরঙ্গ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সোস্ফিয়ারে মহাকাশ স্টেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যান অ্যালেন বিকিরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 1 2 3 4 5 6টা আছে খুব ইম্পর্টেন্ট। বাকি এই 10টা তথ্য মনে রাখলে আমাদের বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্বন্ধে আর কিছু পড়তে হবে না, মানে আমাদের ফিজিক্যাল সায়েন্সের পার্ট থেকে। বোঝা গেল?